নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেয় ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগের বিষয়ে তথ্য প্রমাণে সত্যতা মিলছে না। যে সময় ও স্থানে ধর্ষণের দাবি করা হয়েছে তখন অভিযুক্ত ব্যক্তি ওই এলাকায় ছিলেন না বলে এশিয়া পোস্টের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় অভিযোগকারী বা তার পক্ষে কেউ এখনো আইনি পদক্ষেপ নেননি। তবে পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করার পর মেডিকেল বোর্ড গঠন এবং ওই নারীর আলামত সংগ্রহ করা হয়েছে। এমন প্রেক্ষাপটে এশিয়া পোস্ট ওই নারীর অভিযোগ নিয়ে নানাভাবে অনুসন্ধান চালিয়েছে। বিস্তারিত দেখুন এশিয়া পোস্টের বিশেষ প্রতিবেদনে। শাপলাকলিতে ভোট দেয়ায় নোয়াখালীতে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগকারী নারী এবং অভিযুক্ত ব্যক্তির মোবাইল লোকেশন ও কল ডিটেইল রেকর্ড, হাসপাতালের সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তথ্য, ওই নারীর অন্তত ৮ জন প্রতিবেশী ও সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির বক্তব্যসহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে এশিয়া পোস্ট। সেসব বিশ্লেষণের পর অভিযোগকারীর বর্ণনার সঙ্গে অনেক ঘটনা ও সময়কালের সামঞ্জস্য পাওয়া যায়নি। ধর্ষণের অভিযোগ তোলা নারী হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের একটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের পরদিন শুক্রবার তিনি ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন। অবশ্য বিষয়টি আলোচনায় উঠে আসে ১৪ ফেব্রুয়ারি বিকেলে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে স্থানীয় সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার পর। সেই সাক্ষাৎকারের ভিডিওতে দেখা যায় ওই নারী বলছেন, শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার কারণে বৃহস্পতিবার থেকেই তিনি হুমকি পাচ্ছিলেন। সেজন্য শুক্রবার রাতে তিনি চাচাতো বোনের বাড়িতে চলে যান। প্রথমে সেখানে হামলা ও ভাঙচুর হয়। এরপর তার স্বামী তাকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। রাত ১১টার দিকে ৩ ব্যক্তি সেখানে আসেন এবং তাদের মধ্যে একজন ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন ওই নারী। এরপর অভিযোগকারী নারী জানান, শুক্রবার রাতে ধর্ষণের পর শনিবার ভোর ৬টা থেকে ৬:৩০টার মধ্যে ১০ থেকে ১২ জন লোক আবার তাদের বাড়িতে আসেন। ওই ব্যক্তিরা তার স্বামীকে মারধর করে নিজেদের সঙ্গে নিয়ে যান। ১৪ ফেব্রুয়ারি বিকেলে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যান ওই নারী। হাসপাতালের নথি অনুযায়ী বিকেল ৫টা ৫ মিনিটে হাসপাতালে জরুরি বিভাগে যান তিনি। ওই সময় জরুরি বিভাগে কর্তব্যরত ছিলেন চিকিৎসক মোস্তাফিজুর রহমান। ওই নারী প্রথমে জানান, শনিবার সকাল ৬টার দিকে মারধর করা হয়েছে। রোগীর দেওয়া বর্ণনা অনুযায়ী চিকিৎসক ইনজুরির নোটে এসব তথ্য লিপিবদ্ধ করেন। কিন্তু হাসপাতালে যাওয়ার ঘণ্টা ৩ পর রাত ৮টার দিকে চিকিৎসকের কাছে গিয়ে নতুন দাবি জানান। ততক্ষণে জরুরি বিভাগে নতুন শিফটের চিকিৎসক চলে এসেছেন। তার কাছে গিয়ে ওই নারী জানান তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এবার ঘটনার সময় হিসেবে ১৩ ফেব্রুয়ারি রাত ১১টার কথা বলেন ওই নারী। দায়িত্বরত চিকিৎসক নতুন করে ইনজুরি নোট লিখে অভিযোগকারীকে হাসপাতালের গাইনি বিভাগে স্থানান্তর করেন। অভিযোগকারী নারীর বর্ণনা অনুযায়ী প্রধান অভিযুক্তকে তাকে খুঁজে বের করে তার সঙ্গে কথা বলেছে এশিয়া পোস্ট। অভিযোগকারী ও অভিযুক্ত একই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি জানান, ভোটের পরদিন সন্ধ্যা ৭:৩০টার দিকে তার উপর হামলা চালায় শাপলাকলির সমর্থকরা। আহত অবস্থায় তিনি তিমির রঞ্জন দাস নামে এক ব্যক্তির দোকানে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর সিএনজি চালিত অটোরিকশায় নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যান। সেখানে চিকিৎসা শেষে রাত ১:৩০ থেকে ২টার দিকে তিনি বাড়ি ফিরে যান। হাসপাতালের নথিতে দেখা গেছে সেখানে লেখা হয়েছে শুক্রবার সন্ধ্যা ৭:৩০টার দিকে এই ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছেন। অন্যদিকে একই সময়ে আশ্রয়ন প্রকল্প এলাকায় মারধরের ঘটনা ঘটেছে বলে প্রমাণ পাওয়া যায় আর এক নারী চিকিৎসা নেওয়ার তথ্য থেকে। ওই তথ্য অনুযায়ী ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি যে এলাকা থেকে হাসপাতালে এসেছিলেন সেই একই এলাকা থেকে একই সময়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন একজন নারী। তাকেও ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে আঘাত করা হয়েছে বলে হাসপাতালের ইনজুরি নোটে উল্লেখ রয়েছে। জানা যায়, ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির ওপর যখন হামলা চালানো হয় তখন ওই নারী বাধা দেন। ফলে তার উপরও হামলা চালানো হয় এবং তার হাতে গুরুতর আঘাত লাগে। পরে ২ জন একসঙ্গে হাসপাতালে যান এবং নারীর হাতে প্লাস্টার করা হয়। দুপক্ষের বক্তব্যের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের থেকে মোবাইল ফোনের লোকেশন ও সিডিআর সংগ্রহ করেছে এশিয়া পোস্ট।
অভিযোগকারী নারীর সিডিআর বিশ্লেষণ করে দেখা গেছে তিনি ধর্ষণের সময় যে সময় ও স্থানের কথা উল্লেখ করেছেন ওই সময়ে তিনি সেই স্থানেই ছিলেন। পরদিন ভোরে মারধরের ঘটনার যে স্থান ও সময়ের কথা বলেছিলেন সিডিআরে তার সঙ্গে মিল পাওয়া গেছে। 14 ফেব্রুয়ারি বেলা 11:28 পর্যন্ত সেখানেই ছিলেন। এরপর একটি নম্বরে কল করেন এবং ওই এলাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। সিডিআরের তথ্য থেকে জানা যায় 11:33 ওই নারী পশ্চিমচর বাটা এলাকা থেকে আরেকজনকে কল করেন। এরপর আরও 5টি নম্বরে কল দেন তিনি। 11:58 খাসেরহাট এলাকায় পৌঁছান ওই নারী। 1:26 পৌঁছান নোয়াখালী সদরের মাইজদি থেকে নোয়াখালী জেনারেল হাসপাতাল সর্বোচ্চ 10 মিনিটের দূরত্বে। কিন্তু অভিযোগকারী নারী 1:26 মাইজদি পৌঁছালেও হাসপাতালে গিয়ে তিনি প্রথম রিপোর্ট করেছেন বিকেল 5:05 অর্থাৎ প্রায় 3.5 ঘন্টা পর। প্রধান অভিযুক্ত ব্যক্তির মোবাইল ফোনের লোকেশন অনুযায়ী তিনি 13 ফেব্রুয়ারি সকাল 7টা থেকে সন্ধ্যা 7:34 পর্যন্ত আশ্রয়ণ প্রকল্প এলাকাতেই ছিলেন। সিডিআর বলছে এই 12 ঘন্টায় তার মোবাইল ফোন থেকে বিভিন্ন জনের কাছে অন্তত 95 বার কল করা হয়েছে। এরপর রাত 9:13 তিনি ছিলেন চরবাটা এলাকায়। সেখান থেকে 9:22 খাসেরহাট, 10:01 মান্নাননগর, 10:14 সোনপুর ও 10:19 মাইজদি এবং 10:30 তার অবস্থান দেখা যায় নোয়াখালী জেনারেল হাসপাতাল এলাকায়। রাত 11:47 হাসপাতাল এলাকা ত্যাগ করেন তিনি। এরপরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় রাত 11:48 মাইজদি, রাত 11:58 হরিনারায়ণ এলাকায় এবং রাত 1:06 আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে একটি নম্বরে কল করেন তিনি। রাত 12টার কয়েক মিনিট আগে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং 1টা নাগাদ সেখানে পৌঁছান। প্রধান অভিযুক্ত ব্যক্তির দাবি এবং তার সিডিআর রেকর্ড মোতাবেক শুক্রবার রাতে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন বলে প্রমাণ পাওয়া যায়। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের ওই সময়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছে এশিয়া পোস্ট। তাতে দেখা যাচ্ছে শুক্রবার রাত 10:22 অভিযুক্ত ব্যক্তি হাসপাতালে জরুরি বিভাগে প্রবেশ করছেন। সিসি ক্যামেরার ফুটেজে ওই ব্যক্তিকে মাথায় ব্যান্ডেজ সহ দেখা যাচ্ছে। হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজের এই তথ্যের সঙ্গে অভিযোগকারী নারীর বক্তব্যের মিল পাওয়া যায় না। রাত 11টায় যে ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ তোলা হচ্ছে তিনি মূলত ঘটনার আধা ঘন্টা আগে থেকেই হাসপাতালে ছিলেন, যা ঘটনাস্থল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এবং যাতায়াতে সময় লাগে অন্তত 1 ঘন্টা। ধর্ষণের অভিযুক্ত ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান আকবর নামের এক ব্যক্তি। এশিয়া পোস্টকে তিনি জানান, আশ্রয়ণ প্রকল্প এলাকায় শুক্রবার রাতে মারধরের শিকার ব্যক্তি ও এক নারীকে তিনি কোস্টগার্ডের সহায়তায় রাত 8টার দিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রাত 10:30টায় তাকে হাসপাতালে পৌঁছান। সেখানে চিকিৎসা শেষে দুজনকে বাড়ি পাঠিয়ে দেন। ধর্ষণের শিকার নারীর দাবি তাকে রাত 11টার দিকে ধর্ষণ করেছেন অভিযুক্ত ব্যক্তি। কিন্তু সিডিআর ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে অভিযুক্ত ব্যক্তি রাত 9টার আগেই নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং রাত 10:30টার দিকে হাসপাতাল এলাকায় পৌঁছান। রাত 11টার সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তার মানে অভিযোগকারী নারীর উল্লেখিত সময়ে অভিযুক্ত ব্যক্তি ওই এলাকাতেই ছিলেন না। অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তি একই আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন। তাদের একজনের ঘর থেকে অন্যজনের ঘরের দূরত্ব 200 মিটারেরও কম। এশিয়া পোস্টের প্রতিনিধি 16 ফেব্রুয়ারি সরেজমিন ওই এলাকায় যান। তিনি অভিযোগকারী নারীর অন্তত 6 জন প্রতিবেশীর সঙ্গে কথা বলেন, যাদের ঘরও ওই নারীর ঘরের 200 মিটারের মধ্যে। অভিযোগকারীর প্রতিবেশীরা জানান, ওই রাতে কোনো ঘটনা ঘটেনি, সবাই যার যার ঘরে ছিলেন। অভিযোগকারী নারী বলছেন, তিনি নোয়াখালী 6 আসনের জামায়াত জোট মনোনীত প্রার্থী এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদকে ভোট দেওয়ায় তাকে নির্যাতন ও ধর্ষণ করা হয়েছে। কিন্তু হাতিয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের এনসিপির নির্বাচনী এজেন্ট নিজামুদ্দিন এশিয়া পোস্টকে বলেন, ভোটের পরদিন বিএনপির লোকজন এসে তাকে ঘর দরজা ভেঙেছে, তবে তাদের মারেনি, ধর্ষণের কোনো আলামতও পাওয়া যায়নি।
নারীর অভিযোগ অনুযায়ী তার বাড়িতে হামলাকারীদের মধ্যে একজন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান। অভিযোগের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আগে তিনি কেয়ারিং চরে থাকতেন, এখনও ঠিকভাবে এখানকার কাউকে চেনেন না। ভোটের রেজাল্ট শুনে তিনি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে রোববার রাতে কথা হয় এশিয়া পোস্টের। তিনি বলেন, স্থানীয় প্রকল্প বাজার এলাকা পরিদর্শন করেছেন, কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেছে বলে এখনও কোনো সত্যতা পাননি। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তোয়েব মোহাম্মদ আরিফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদেরকে কেউ লিখিত কোনো অভিযোগ করেনি বা ফোনে জানায়নি। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন প্ল্যাটফর্মে জেনে একজন অ্যাডিশনাল এসপি ও আরেকজন ইন্সপেক্টরকে সেখানে পাঠানো হয়। স্থানীয় লোকজন ধর্ষণের বিষয়ে জানেন না, তবে মারামারির ঘটনা ঘটেছে বলে জানান। তাহলে কেন ওই নারী এমন অভিযোগ তুললেন জানতে চাইলে নোয়াখালী সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আনোয়ার সাংবাদিকদের বলেন, আগে থেকে সম্পত্তি নিয়ে বিরোধ ছিল, সেটার থেকে টুকটাক ঝামেলা হয়েছে, তবে আপনাদের যেভাবে জানানো হয়েছে ঘটনাটি তেমন না। স্থানীয় সূত্র জানায়, আশ্রয়ণ প্রকল্পের অনেকে ইটের ভাটায় কাজ করেন। নুরুন্নবী মাঝির মাধ্যমে তারা ইট ভাটায় কাজ করেন। প্রধান অভিযুক্ত ব্যক্তির কাছে 15,000 টাকা পাওনা নুরুন্নবীর। অন্যদিকে অভিযোগকারী নারী নুরুন্নবীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সেই সূত্রে অভিযুক্ত ব্যক্তির কাছে একাধিকবার ধারের টাকা ফেরত চাইতে যান ওই নারী। এ নিয়ে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ওই নারীর বিরোধ চলছিল। অন্যদিকে এনসিপির সঙ্গে প্রধান অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক বিরোধ রয়েছে বলেও স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি মূলত আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের পতনের পর তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে দলীয় কর্মসূচিতে অংশ নেন এবং আশ্রয়ণ প্রকল্প এলাকায় বিএনপিকে সংগঠিত করার জন্য কাজ করেন। চানন্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বলেন, প্রধান অভিযুক্ত আমাদের কর্মী এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী। এছাড়া স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে ওই ব্যক্তিকে এনসিপিতে যোগ দেওয়ার জন্য একাধিকবার প্রস্তাব দেওয়া হয়। এনসিপিতে যোগ দিলে তাকে ওই এলাকার সভাপতি করার প্রস্তাবও দেওয়া হয়েছে, কিন্তু সে তাতে রাজি না হওয়ায় বিএনপিতে যুক্ত হয়েছে। এ নিয়ে তার উপর এনসিপির স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ থাকতে পারে। এ বিষয়ে এনসিপির চানন্দি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।